আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজে ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই সুস্থ আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম বছরের নবম অধ্যায় অন্তরীকরণ নিয়ে। চলো শুরু করা যাক। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। আশা করি তোমরা সবাই কনসেন্ট্রেশন গ্যাদার করে বসবা। চলো দেখি। প্রথম প্রশ্নটা হচ্ছে লিমিট x টেন্ডস টু π/2 এর জন্য π/2 - x * 10x, অর্থাৎ এই ফাংশনটার জন্য কি করতে হবে, লিমিটের ভ্যালুটা আমাকে বের করতে হবে। আমরা তাহলে প্রথমে সবসময় কি চেক করি, প্রথমে আমরা চেক করি যে x এর যেহেতু ভ্যালুটা π/2 এর দিকে যাচ্ছে, সো π/2 এর জন্য আমার যে ফাংশনটা দেয়া আছে সেই ফাংশনটা কোন দিকে ধাবিত হচ্ছে। দেখতে পাচ্ছি x এর ভ্যালু যখন আমি π/2 বসাচ্ছি তখন আমার ফাংশনটার আচরণ আসছে এরকম যে 0 * অসংজ্ঞায়িত টাইপসের, ঠিক আছে। 0 * অসংজ্ঞায়িত কেন, আমরা জানি কি tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, ঠিক আছে। তার মানে আমার যে প্রবলেমটা আছে সেটা ইনভ্যালিড ফর্মে আছে। সো আমাকে এটাকে বীজগাণিতিক অপারেশনের মাধ্যমে ভ্যালিড ফর্মে নিয়ে আসতে হবে। এখন দেখো আমার কাছে যে ফাংশনটার দিকে যদি আমি একটু ভালোভাবে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাংশনটা হচ্ছে এরকম না, π/2 - x * 10x। এখন দেখো আমার কাছে ফর্মুলা কি জানা আছে, ফর্মুলা 10x এর একটাই ফর্মুলা জানা আছে, সেটা হচ্ছে tan লিমিট x টেন্ডস টু 0 10x ডিভাইডেড বাই x এর ভ্যালু কত 1। কিন্তু π/2 যুক্ত কোনো nx এর ফর্মুলা আমার কাছে জানা নেই। সো আমাকে এই ক্ষেত্রে এই প্রবলেমটা সলভ করতে হলে, পার্টিকুলারলি এই প্রবলেম সলভ করার জন্য আমাকে π/2 কে কোনোভাবে রিমুভ করতে হবে, কারণ যেহেতু আমার কাছে π/2 যুক্ত কোনো ফর্মুলা জানা নেই। সো π/2 কে যদি আমি রিমুভ করতে চাই তার মানে আমার কাছে শুধু একটাই অপশন থাকে, সেটা হচ্ছে আমি যদি x এর জায়গায় π/2 যুক্ত কোনো রাশি ইনপুট দিই। মানে আমি বুঝে যাচ্ছি x এর জায়গায় ধরলাম আমি π/2 প্লাস সামথিং, এটা a b c d যাই হোক কোনো একটা কিছু আননোন একটা রাশি ধরলাম, সেটা h আমি যোগ দিই, অথবা এটা কি করতে পারি এখানে আমি প্লাস মাইনাসে দিতে পারি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমি যদি x এর জায়গায় π/2 যুক্ত কোনো একটা রাশি যদি আমি যোগ করি, সো আলটিমেটলি আমার প্রবলেমটা সলভ হবে। কিরকম, কারণ দেখো আমি দেখতে পাচ্ছি আমার এখানে x এর আগে নেগেটিভ সাইন আছে। সো আমি যদি π/2 x এর ভ্যালু যদি π/2 যুক্ত কোনো রাশি যোগ করি, বসাই, তাহলে হচ্ছে আমি দেখতে পাচ্ছি এই π/2 আর প্রশ্নের ফাংশনে যে π/2 সেটা কাটাকাটি যাবে, ঠিক আছে। অর্থাৎ একটা থেকে একটা বিয়োগ চলে যাবে। বাদ চলে যাওয়ার কারণে আমার যে প্রবলেমটা ছিল ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে ক্ষেত্রে, সো ওই প্রবলেমটা কি হচ্ছে, রিমুভ হয়ে গেল। সো তাহলে আমি এই ক্ষেত্রে এখানে কি ইনপুট দিব, x এর জায়গায় π/2 প্লাস h ও দিতে পারি, আমি মাইনাস h ও দিতে পারি, সেটা জাস্ট আমার সুবিধার ক্ষেত্রে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা তাহলে যেহেতু x এর ভ্যালু অন্য কোনো কিছু ইনপুট দিয়েছি, অর্থাৎ চলক চেঞ্জ করে ফেলেছি, সো আমার কি করতে হবে, দেখতে হবে x এর ভ্যালু π/2 এর দিকে যাওয়ার জন্য আমার নতুন যে চলকের আবির্ভাব হয়েছে সেটা কোন দিকে ধাবিত হচ্ছে। তাহলে আমরা দেখি x এর ভ্যালু যেহেতু π/2 এর দিকে ধাবিত হচ্ছে, সো h এর ভ্যালু কোন দিকে যাচ্ছে দেখি, π/2 = π/2 প্লাস h, ধরলাম আমি প্লাস দিয়েছি প্লাস h, তার মানে এখান থেকে h এর ভ্যালু কি আসে দেখো তো, π/2 কাটা যাবে, h এর ভ্যালু 0 দিকে ধাবিত হচ্ছে না। সো আমাকে পরবর্তী লাইনে কি করতে হবে, এই যে x এর ভ্যালু যেটা π/2 দিকে ধাবিত হচ্ছে ওটাকে চেঞ্জ করে h এর ভ্যালু টেন্ডস টু 0 এটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা তাহলে দেখি পরবর্তী লাইনে কি লেখা যায়। পরবর্তী লাইনে লেখা যায় যে আমরা যেহেতু আগে বলেছি x এর জায়গায় কি করেছি π/2 প্লাস h ইনপুট দিয়েছি, সেটা দেখলাম। এরপর হচ্ছে কি বললাম, x এর ভ্যালু যেহেতু π/2 দিকে ধাবিত হলে আমার h এর ভ্যালু কোন দিকে যাচ্ছে, 0 দিকে ধাবিত হচ্ছে, এটাও বলেছি। তাহলে এখন আমি কি করব, আমি যে ফাংশনটা দেয়া আছে ওই জায়গায় আমার যেগুলো নতুন ভাবে ধরে নেওয়া সেগুলোকে ইনপুট দিচ্ছি। তাহলে ইনপুট দিলে কিরকম আসে দেখো, h এর ভ্যালু তাহলে এখানে কি চলে আসবে, এই যে লিমিট x টেন্ডস টু π/2 ওই জায়গায় কি লিখবো, h টেন্ডস টু π/2 লিখলাম। এখন আমাকে দেখো যে ফাংশনটা আছে সেটাকে তাহলে কিভাবে পরিবর্তন করছি সেটা দেখো। π/2 দেখো ফাংশনের ভেতরে কি লিখছি, π/2 মাইনাস x এর জায়গায় কি ইনপুট দিব, π/2 প্লাস h, তাহলে π/2 বাদ চলে যাবে। দেখো আমার ফাংশনটাতে আমি যে বীজগাণিতিক রাশিটা ইনপুট দিচ্ছি সেটা হচ্ছে π/2 প্লাস h, এবং আগে দেখতে পাচ্ছি মাইনাস সাইন আছে। সো এই যা π/2 আর π/2 ক্যান্সেল আউট হবে এবং শেষ পর্যন্ত কি থাকে, মাইনাস h থাকে না, আগে যেহেতু মাইনাস সাইন আছে। সো এই জায়গায় আমি কি দিলাম, মাইনাস সাইনটা মাইনাস h দিলাম। এখন আমাকে দেখো যে tan x এর যে tan তো ঠিক আছে, tan এর জায়গায় x এর জায়গায় কি ইনপুট দিলাম, π/2 প্লাস h ইনপুট দিলাম, খুব ভালো কথা।
এখন আমাকে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে তোমরা নবম এবং দশম শ্রেণীতে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ত্রিকোণমিতিক ফাংশনের সাইন কনভেনশনটা জানার কথা। এরপর আমি আরেকটু রিভিউ করে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট আমরা জানি কি এটা হচ্ছে কি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট এবং এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়। আমরা কি জানি ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে সকল ত্রিকোণমিতিক ফাংশন পজিটিভ। কি বলতেছি? সকল ত্রিকোণমিতিক ফাংশন পজিটিভ, সকল ট্রাইগোনোমেট্রিক ফাংশন পজিটিভ। খুব ভালো কথা। আর সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কি জানি সাইন এবং তার উল্টো কোনটা কোসেক, এই দুটো পজিটিভ, বাকি সব নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং তার উল্টো যেটা ফাংশন কট, এই দুটো পজিটিভ, বাকি সব নেগেটিভ। এবং লাস্ট ফোর্থ কোয়াড্রেন্টে কস এবং তার উল্টো যেটা সেক, এই দুটো হচ্ছে কি পজিটিভ। তার আরেকটা কথা আমরা জানি সেটা হচ্ছে যখন আমি কোয়াড্রেন্ট চেঞ্জ করছি, অর্থাৎ আমি যখন π/2 জোড় কিংবা বেজোড় গণিতক অনুসারে যখন আমি কোয়াড্রেন্ট চেঞ্জ করব, আমরা এটা জানি এক্স অ্যাক্সিস থেকে কি কোয়াড্রেন্ট হিসাব করা হয়, এই পজিটিভ সাইন পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে। এখন হচ্ছে এখান থেকে যখন কোয়াড্রেন্ট হিসাব করছি, যখন π/2 এর জোড় গণিতক আকারে, খেয়াল করো π/2 এর জোড় গণিতক আকারে যখন আমি কোয়াড্রেন্ট চেঞ্জ করব, তখন আমার ফাংশনের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যদি সাইন থাকে সাইনই থাকবে, কস থাকলে কসই থাকবে। জাস্ট কি এই যে সাইন কনভেনশন অনুসারে জাস্ট কি হবে, কনভেনশন অনুসারে কি হবে, সাইনের জায়গায় কস হতে পারে, সরি সাইন কনভেনশন অনুসারে পজিটিভ এবং নেগেটিভ সাইনটা আসবে, ঠিক আছে। আর যখন π/2 এর বিজোড় গণিতক আকারে যখন আমার কি হবে ফাংশনটা চেঞ্জ হবে, ঠিক আছে, তখন আমার কি হবে সাইনের জায়গায় কোসেক হবে, কোসেক থাকলে সাইন হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, ঠিক আছে। আর এটা তো বুঝতে পারলাম। সেই হিসেবে তাহলে আমরা তাহলে কি বলতে পারছি, আগের যে ত্রিকোণমিতির সাইন কনভেনশন, অর্থাৎ সাইন কস কিভাবে সাইনের আগে পজিটিভ আসে, কেন নেগেটিভ আসে, কেন সাইন কোসেক হলো, কেন সাইন কস হলো, ঠিক আছে, ওই ব্যাপারটা তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে একটু যদি আমরা বুঝে থাকি তাহলে আমি একটু রিমুভ করে দিচ্ছি। তাহলে এই লাইনে আমরা কি লিখতে পারি, দেখো tan π/2 + h ছিল না, তাহলে তোমরা দেখো সেটা হচ্ছে কি π/2, এখান থেকে যদি আমি অ্যাঙ্গেল হিসাব করা শুরু করি পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে, তাহলে π/2 প্রথমে কি π/2 ক্রস করলো π/2 + h। দেখো h এর ভ্যালুটা, অর্থাৎ অ্যাঙ্গেলের ক্ষেত্রে h এর ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। এমনকি দেখো h এর ভ্যালু যদি 1 হয়, আমার কি 90 ডিগ্রি ক্রস করবে না, 90 ডিগ্রি ক্রস করবে। সো আমি বলতে পারবো সেটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে এসেছে। এখন আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে যদি চলে আসা মানে হচ্ছে এখন π/2 হিসেবে হিসাব করলাম না, π/2 এর কি বিজোড় গণিতক অনুসারে। আর আমরা বলেছি বিজোড় গণিতক অনুসারে যদি হয় অ্যাঙ্গেল চেঞ্জ হয়, সেক্ষেত্রে ট্যান কট হয়ে যাবে, ঠিক আছে, সাইন কস হয়ে যাবে, ঠিক আছে, এরকম আমরা বলেছিলাম না। সো সেই হিসেবে আমরা এখানে কি বলতে পারছি, আমরা এখানে বলতে পারছি যে ট্যান π/2 প্লাস h এর যে ভ্যালুটা সেটা কিরকম হবে বলো। এখন দেখো আমি তো এই ক্ষেত্রে দুইটা কাজ দেখতে হবে, সেটা হচ্ছে π/2 প্লাস h এর জন্য আমার যে ভেতরের অ্যাঙ্গেলটা আছে আমি দেখতে পাচ্ছি সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে এসেছে। সো সেকেন্ড কোয়াড্রেন্টে আসার কারণে আমার tan এর যে ফাংশন tan আছে সেটা কট হবে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে, আমার এতে কোনো সন্দেহ নেই যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই। এখন আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমার যেহেতু কট আসলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার পজিটিভ নাকি নেগেটিভ আসছে সেটা আমরা কি জানি, সেকেন্ড কোয়াড্রেন্টে কি সাইন এবং কসেক পজিটিভ, ঠিক আছে, সাইন এবং কসেক পজিটিভ। আমার কি যেহেতু আমার tan পজিটিভ নয়, সো আলটিমেটলি প্রথমে একটা কি মাইনাস সাইন আসবে, ঠিক আছে, ভেতরে কি π/2 + h, এবং যেহেতু আমি কোয়াড্রেন্ট চেঞ্জ করে যেহেতু এটাকে ভ্যালুতে নিয়ে আসছি, সো ভেতরে হচ্ছে cot h। সো আমি পরবর্তী লাইনে কি লিখতে পারি, লিখতে পারি এইটা কত -cot h লিখতে পাচ্ছি, ঠিক আছে, -cot h লিখলাম। তাহলে আমার লাইনটা কি চলে আসলো, -h আসলো প্রথমে, আর ভেতরে কি চলে আসলো -cot h। তো এখন দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস হবে। সো আলটিমেটলি আমার পুরো লাইনটা কিরকম আসে, লিমিট h টেন্ডস টু 0 h * cot h। এখন আমাকে দেখো h * cot, যে ফাংশনটা h * cot h আছে সেটার ক্ষেত্রে আমি কি কোনো ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি লিমিটের ক্ষেত্রে। কারণ কি আমার জানা আছে আমার যে লিমিটের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0
10x by x is equal to 1, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ফাংশনটা আছে কি h into cot h। তো আলটিমেটলি আমি কি cot কে কি লিখতে পারি, cot থিটা কে লিখতে পারি 1 by tan থিটা। সো 1 by tan থিটা যদি লিখতে পারি, সো আলটিমেটলি এখানে লিখলে কি চলে আসলো h by tan h। এখন আমরা অবশ্যই জানি এটার ভ্যালুটা কত হবে 1, কারণ আমি প্রথম যখন আমি সূত্র প্রমাণ করছিলাম তখন আমি বলেছিলাম লিমিট x টেন্ডস টু 0 tan x by x, এটার মান যেমন 1, একইভাবে লিমিট x টেন্ডস টু 0 x by tan x, এটার ভ্যালু কি 1। এখন প্রশ্ন করতে পারো কিভাবে এটা 1, আমি এখন দাও তোমরা নিজেরাই বলো। দেখো a by b কে আমি চাইলে কি এভাবে লিখতে পারি 1 by a by b, সরি আমি যদি চেঞ্জ করে লিখি, অর্থাৎ লিমিট যদি আমার কাছে এরকম থাকে লিমিট a টেন্ডস টু 0 a by b, এরকম একটা ফাংশন আছে ধরো, এটাকে আমি এভাবে লিখতে পারি। যদি এরকম একটা ফাংশন থাকে, এটা যদি বলা থাকে এটার মান 1, আমি কি চাইলে আমার কাছে যদি এমন কোনো ফাংশন থাকে যে বলতে হবে যে b by a লিমিট a টেন্ডস টু 0 b by a is equal to 1, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি কি করব, দেখো লিমিট a টেন্ডস টু 0, এটাকে এই যে b by a টা আছে এটাকে a by b এভাবে লেখা যায়, 1 by a by b আকারে লেখা যায়। সো একইভাবে আমি যদি পুরো লিমিটটাকে নিচে চলে নিয়ে আসি তাহলে এভাবে লেখা যায় কিনা বলো তো, লিমিট a টেন্ডস টু 0 a by b আকারে। সো আলটিমেটলি আমি পুরো কি করেছি, লিমিটটাকে নিচে নিয়ে আসার কারণে আমার 1 ডিভাইডেড বাই কি লিমিট a টেন্ডস টু 0 সরি a টেন্ডস টু 0 a by b আকারে লিখলাম। সো এখান থেকে আমি কি লিখতে পারি 1 by 1, নিচে ভ্যালুটা আসলো, নিচে ভ্যালুটা ইনপুট দিলাম। সো তাহলে আমার কি চলে আসলো, এটার মানে 1। সো একইভাবে আমি বলতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 tan x by x এর ভ্যালু যদি 1 হয়, লিমিট x টেন্ডস টু 0 x by tan x এর ভ্যালুও 1 হবে। এবং এটা আমি ত্রিকোণমিতিতে যখন আমি লিমিট x টেন্ডস টু 0 sin x by x এর ভ্যালু 1 ওটা প্রমাণ করছিলাম তখন আমি দেখিয়েছি, ঠিক আছে। সো এটা নিয়ে আর বিস্তারিত কথা বললাম না। তাহলে আমি বুঝতে পারলাম যে তাহলে এই যে লাইনটা আসলো লিমিট h টেন্ডস টু 0 h by tan h, এটার ভ্যালু তাহলে কত আসলো, এটার ভ্যালু হচ্ছে 1 এর সমান, ঠিক আছে। তাহলে এটা আনসার কত 1, এটা তাহলে এটাই আনসার। এবং তাহলে আমি কি করব, এখন পরবর্তী প্রবলেমটা দেখি। পরবর্তী প্রবলেমটা হচ্ছে এরকম যে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই tan থিটা। এখন আমি খেয়াল করো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি আমার যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে সেটা হচ্ছে sec থিটা আর tan থিটা। এবং দেখো এই প্রবলেমটা আমার কাছে যে ত্রিকোণমিতিক ফাংশনের যে লিমিটের যে ফর্মুলাগুলো আছে সেটা হচ্ছে sin এবং cos এবং tan এর মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে। এই তিনটা ফাংশনের ক্ষেত্রে আমার ফর্মুলা আছে। সো আমি চোখ বন্ধ করে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে sec কে cos এ কনভার্ট করব, sin অথবা cos এ, tan কেও sin এবং cos এ কনভার্ট করব, ঠিক আছে। এর ফলে কি হবে, আমি এটাকে সিম্পলিফাই করতে পারবো। সিম্পলিফাই করার পর আমি চাইলে কি আমার sin এবং cos এর প্রয়োজনীয় ক্ষেত্রে প্রয়োজন অনুসারে আমি কি করব, sin এবং cos এর ক্ষেত্রে যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করব। সো এই প্রবলেমের ক্ষেত্রেও আমি কি করছি, তাহলে sec থিটাকে কি করছি, sec থিটাকে আমরা জানি কি sec থিটা সমান কি লেখা যায়, sec থিটা সমান 1 by cos থিটা। সো এই ফর্মুলাটা এটা ইউজ করলাম, এই দেখো sec কিউব থিটার জায়গায় কি 1 by cos কিউব থিটা ইউজ করলাম, খেয়াল করে এখানে থিটা ইউজ করলাম। এরপর হচ্ছে কি tan কিউব থিটাকে কি লেখা যায়, sin কিউব থিটা ডিভাইডেড বাই cos কিউব থিটা। খেয়াল করে এখানে থিটা আসেনি, আমি থিটাকে এক্সট্রা করে লিখে দিলাম এই জায়গায় থিটা। আচ্ছা যাই হোক, তাহলে tan কিউব থিটাকে কি লেখা যায়, tan থিটা সমান আমরা জানি sin থিটা বাই cos থিটা। সো tan কিউব থিটা সমান sin কিউব থিটা ডিভাইডেড বাই cos কিউব থিটা। আর নিচে দেখতে পাচ্ছি tan থিটা আছে, সো ওই জায়গায় কি sin থিটা বাই cos থিটা লিখলাম, খুব ভালো কথা। এরপরে আমি কি করব, দেখো দেখতে পাচ্ছি উপরের লবের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1 বাই cos কিউব থিটা মাইনাস sin কিউব থিটা বাই cos কিউব থিটা। সো আমি কেন কি করতে পারি, cos কিউব থিটা কমন নিতে পারি অথবা লসাগু করতে পারি। লসাগু করলে কি চলে আসে, দেখো উপরে যেটা আসবে সেটা হচ্ছে 1 মাইনাস sin কিউব থিটা আর নিচে কি আসে cos কিউব থিটা থাকবে, খুব ভালো কথা। আর নিচের যে ফাংশনটা sin থিটা বাই cos থিটা এটাকে যদি আমি উপরে কনভার্ট করে নিয়ে আসি তাহলে কি লেখা যায় cos থিটা বাই sin থিটা, ঠিক আছে। এখন আমাকে দেখো এটা এভাবে লেখার কারণটা কি, আমি দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমি চাইলে একটা cos থিটা কি করতে পারি, রিমুভ করে দিতে পারি। তাহলে নিচে কি চলে আসে cos স্কয়ার থিটা ইনটু sin থিটা আর উপরে কত আসে 1 মাইনাস sin কিউব থিটা, এটা কোনো পরিবর্তন হলো না। এখন আমাকে একটা যে লাইনটা আমরা বলবো সেটা হচ্ছে, দেখো আমরা নিশ্চয়ই নবম এবং দশম শ্রেণীতে এটা জানি যে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা ছিল a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলাটাই আমরা পরবর্তী লাইনে ব্যবহার করছি। দেখো 1 মাইনাস sin কিউব থিটাকে কি লেখা যায় 1 কিউব মাইনাস sin কিউব থিটা। সো এই ফর্মুলাটা আমরা ব্যবহার করছি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে কি দেখতে পাচ্ছি 1 মাইনাস sin কিউব থিটাকে কি লেখা যায় 1 মাইনাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা প্লাস sin স্কয়ার থিটা, ঠিক আছে, অসুবিধা নাই, কোনো প্রবলেম না। এখন আমি দেখতে পাচ্ছি নিচে আগের মতোই
cos স্কয়ার থিটা ইনটু sin থিটাই আছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার যেহেতু একটা বীজগাণিতিক অপারেশন শেষ হলো, আমি প্রথমে দেখব লিমিটের ভ্যালুটা বসিয়ে যে আমার ইনভ্যালিড ফর্ম যেটা ছিল সেটা রিমুভ হয়েছে কিনা। সো আমি এখানে দেখতে পাচ্ছি যদি x এর ভ্যালু থিটার ভ্যালু π/2 বসাই, উপরে দেখতে পাচ্ছি 1 - sin π/2। sin π/2 এর ভ্যালু কত? sin 90 ডিগ্রি ভ্যালু আমরা জানি 1। সো উপরে দেখতে পাচ্ছি 1 - 1 অর্থাৎ 0 একটা ফর্ম আছে। 0 ইনটু সামথিং এর ভ্যালু 0ই হবে। সো আলটিমেটলি আর 1 + sin থিটা + sin স্কয়ার থিটার ভ্যালুটা আমরা বের করলাম না। এখন নিচে দেখো থিটার ভ্যালু যখন π/2 ইনপুট দিচ্ছি, cos π/2 এর মান কত আমরা জানি 0। সো আমার ইনভ্যালিড ফর্মটা রিমুভ হয়নি, কারণ আমি দেখতে পাচ্ছি 0/0 ফর্ম এখনো রয়েছে। সো আলটিমেটলি আমাকে অন্য একটা বীজগাণিতিক অপারেশন অর্থাৎ অন্য আরেকটা বীজগাণিতিক অপারেশনের সাহায্য নিতে হবে, যাতে করে কি হয় আমার ইনভ্যালিড ফর্মটা দূরীভূত হয়। তাহলে এখন কি দেখতে পাচ্ছি, দেখো আমার এখন আমাকে বলো যে কোন দুইটা টার্মের জন্য লব এবং হরে 0 আসছে, ওই দুইটাকে আমাকে কোনোভাবে রিমুভ করে ট্রাই করতে হবে। আমি দেখতে পাচ্ছি উপরে যে 1 - sin থিটা আছে ওটার জন্য 0 আসছে, এবং নিচে যে cos স্কয়ার থিটা আছে সেটার জন্য আমার 0 আসছে। সো আমাকে প্রথমে দেখতে হবে যে এই দুটোকে কোনোভাবে রিমুভ করা যায় কিনা। আমরা জানি যে cos স্কয়ার থিটার জায়গায় আমরা চাইলে 1 - sin স্কয়ার থিটা লিখতে পারি। কিভাবে? কারণ হচ্ছে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটার ভ্যালু কত? 1 এর সমান। সো আলটিমেটলি আমি কি করতে পারি, ওইখান থেকে cos স্কয়ার থিটার ভ্যালু 1 - sin স্কয়ার থিটা ইনপুট দিতে পারি। কেন আমি ইনপুট দিচ্ছি বলো? দেখো এখানে দেখতে পাচ্ছি cos স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে 1 - sin স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলো 1 - sin স্কয়ার থিটা যেটা আছে সেটার জায়গায় আমি কি এইভাবে লিখতে পারি? 1 - sin স্কয়ার থিটাকে 1 + sin থিটা ইনটু 1 - sin থিটা। কিভাবে? আমরা জানি a স্কয়ার - b স্কয়ার = কি a + b * a - b। সিম্পল, ঠিক আছে। ওই জায়গায় তাহলে আমি লিখলাম 1 - sin স্কয়ার থিটা যেটা লিখলাম সে জায়গায় কি লিখতে পারছি, আমি চাইলে ওই জায়গায় 1 + sin থিটা * 1 - sin থিটা লিখতে পারি। ঠিক আছে, কিভাবে লিখলাম এই দেখো লিখলাম। এখন আমাকে তোমরা বলতে পারো ভাইয়া এইভাবে কেন লিখলাম, কেন আমরা এইভাবে? কারণ আমি দেখতে পাচ্ছি আমি যদি 1 - sin স্কয়ার থিটার কে যদি 1 + sin থিটা * 1 - sin থিটা আকারে লিখি, আমার যে উপরে যে যার কারণে আমার প্রবলেমটা আসছে অর্থাৎ যার কারণে আমার উপরে জিরো ফর্মটা রয়ে যাচ্ছিল, সেই জিরো ফর্ম আসার কারণটা আমি কি করতে পারছি, নালিফাই করে দিতে পারি, আমি রিমুভ করে দিতে পারছি। দেখতে পাচ্ছ নিচে দেখতে পাচ্ছি 1 - sin থিটা আছে এবং উপরে দেখতে পাচ্ছি 1 - sin থিটা আছে, এটাকে কি করছে, রিমুভ করে দিচ্ছে। সো আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি আমার একটা বীজগাণিতিক অপারেশনের মাধ্যমে যে উপরে যে লবের যার কারণে আমার জিরো ফর্মটা আসছিল সেই জিরো ফর্মটা রিমুভ হয়ে গেছে। এখন আমি তাহলে একটা বীজগাণিতিক অপারেশন কি হলো, আমার সলভ হলো। সো আমি কি করব, এখন আবার π/2 এর ভ্যালু থিটার ভ্যালু π/2 ইনপুট দিয়ে দেখব। তো এখন দেখো থিটার ভ্যালু যদি আমি π/2 ইনপুট দিই তাহলে লাইনটা কিরকম আসে দেখো, উপরে দেখতে পাচ্ছি 1 + sin থিটা sin π/2 ভ্যালু কত 1 আর sin স্কয়ার π/2 অর্থাৎ 1 স্কয়ার, তার মানে এটার ভ্যালু 1। আর নিচে কত আসে sin 90 ডিগ্রি sin 90 ডিগ্রি ভ্যালু 1 এবং কি 1 + sin 90 ডিগ্রি অর্থাৎ 1 + 1। তাহলে হচ্ছে কি আমি দেখতে পাচ্ছি এখানে আমার কি হয়েছে যে ইনভ্যালিড ফর্মটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে। সো আমি কি লিখতে পারি এই জায়গায়, আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে এবং অর্থাৎ আমার ইনভ্যালিড ফর্মটা দূরীভূত হয়ে গেছে। আমি এখন কি করতে পারি, আমার যে চলকের যেটা ভ্যালু অর্থাৎ থিটার ভ্যালু যেটা π/2 দিকে ধাবিত হচ্ছে সেটা আমি কি করতে পারবো, এখন ডিরেক্টলি ইনপুট দিতে পারবো। তাহলে আমি যদি এখন ডিরেক্টলি ইনপুট দিই তাহলে আমার মান কত আসে দেখো, আমি আগে দেখিয়েছি 1 প্লাস এটার ভ্যালু কত 1 + 1 অর্থাৎ 3 ডিভাইডেড বাই কত 2। এটাই হচ্ছে কি আমার ভ্যালিড আনসার। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এই প্রবলেমটাও সলভ হলো। এবং দেখো আমি একটা ছোট একটা সিম্পল ম্যাথ দ্বারা আজকে ক্লাস শেষ করব। সেটা হচ্ছে দেখো প্রবলেমটা হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x ডিভাইডেড বাই x। খেয়াল করো এই জায়গায় হবে কি, এটা হচ্ছে এমসিকিউর জন্য ম্যাথটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। অথবা আমি যখন অন্য কোনো বিরাট ম্যাথ করব তখন আমি এই ফর্মুলাটা ব্যবহার করবো, অর্থাৎ এটার যে আনসারটা এই প্রবলেমের সেটা আমি ডিরেক্টলি ব্যবহার করতে পারি। কারণটা কিভাবে আমি একটু বলছি। আমরা কি জানি লিমিটের যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan x ডিভাইডেড বাই x এর ভ্যালু কত 1, কিন্তু tan ইনভার্স x ডিভাইডেড বাই x এর কোনো ভ্যালু আমি জানি না, ঠিক আছে। সো আমি প্রথমে কি করব, যেহেতু আমার ইনভার্সের কোনো ফর্মুলা ত্রিকোণমিতিক ফর্মুলা লিমিট প্রবলেমের ক্ষেত্রে কোনো ফর্মুলা যেহেতু আমার জানা নেই, সো আমি কি করব tan ইনভার্স x কে এমন কোন একটা রাশি ধরে নেব, ঠিক আছে। এক্ষেত্রে ধরে নিলাম tan ইনভার্স x কি ধরলাম আমি y, ঠিক আছে। তাহলে y সমান কি লিখছি tan ইনভার্স x। তাহলে পরবর্তী লাইনে কি লেখা যায় বলো,
x সমান কি লেখা যায় 10y, x সমান 10y লেখা যায় না? কিভাবে লিখলাম আমরা? কি উপপক্ষে যদি 10 নেই, দেখতে পাচ্ছি এই পাশে কি চলে আসবে 10y, আর এই পাশে কি আসবে 10 ইনভার্স y। আমরা কি জানি 10 ইনভার্স মানে হচ্ছে কত, একটাকে রিমুভ করবে, ঠিক আছে? সেই শেষ পর্যন্ত কি থাকে x অবশিষ্ট থাকে। এই যে x ইকুয়াল টু কি, যেহেতু 10 নিয়েছি উপপক্ষে, এই পাশে কি চলে আসলো 10y, ঠিক আছে? তাহলে একটু তো কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে এই যে x ইকুয়াল টু 10y, ঠিক আছে, আমি যেহেতু একটা নতুন কিছু ধরে নিয়েছি y ইকুয়াল টু 10 ইনভার্স x, ঠিক আছে? সো আমার যেহেতু দেখতে পাচ্ছি যেটা চলকটা ছিল x এর ভ্যালু 0 থেকে ধাবিত হচ্ছে, তাহলে আমি এখন কি করব, x এর ভ্যালু যেহেতু আমি চলক চেঞ্জ করেছি, x এর ভ্যালু 0 যাওয়ার জন্য নতুন যে চলকটা আবির্ভাব করিয়েছি y এর ভ্যালু কোন দিকে যাচ্ছে সেটা আমার দেখা দরকার। তাহলে x এর ভ্যালু যদি 0 ইনপুট দিই, তাহলে দেখতে পাচ্ছি 0 ইকুয়াল টু কি 10y, এখান থেকে কি লেখা যায় y সমান 10 ইনভার্স 0, ঠিক আছে? 10 ইনভার্স 0, আর 10 ইনভার্স 0 মানে কত, 0ই তো, ঠিক আছে? তার মানে x এর ভ্যালু যখন 0 থেকে ধাবিত হচ্ছে, আমার y এর ভ্যালু কি 0 থেকে ধাবিত হচ্ছে। সো পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি, লিমিট y টেন্ডস টু 0, উপরে দেখো 10 ইনভার্স x কি ধরে নিয়েছিলাম y, সো উপরে y ইনপুট দিলাম, আর নিচে x, খেয়াল করে x সমান কি এসেছিল 10y, সো y ডিভাইডেড বাই 10y। এখন দেখো আমি যেহেতু চলক চেঞ্জ হয়ে গেছে এবং আমার কাছে ফর্মুলা কি ছিল, লিমিট x টেন্ডস টু 0, 10x বাই x এর মান কত 1, সো এই জায়গায় এই লাইনটার আনসার কি চলে আসলো 1, ঠিক আছে? তাহলে আমার প্রবলেম লিমিটের প্রবলেমটা সলভ হলো, যে প্রবলেমটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে প্রবলেম সলভ হলো। তাহলে আমি কি করতে পারি, এই যে দেখতে পাচ্ছি যে প্রবলেমটা আছে লিমিট x টেন্ডস টু 0, 10 ইনভার্স x বাই x এর ভ্যালু কি 1 হচ্ছে। সো পরবর্তী যদি কোনো কাজে যখন কোনো বড় অংশের বড় ম্যাথে যদি এই লাইনটা আমার লেখার আগে, অর্থাৎ এই ফর্মে যদি কখনো আসে, আমি ডিরেক্টলি কি করতে পারি, এর ভ্যালু 1 ইনপুট দিয়ে সামনে আমার প্রবলেমটাকে সিম্পলিফাই করে আনসার বের করতে পারি, ঠিক আছে? তা আশা করি এই পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে? সো আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।